বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে পরিকল্পনা অধ্যায়ের উপরে আলোচনা করব। এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ প্রতি বছরই বোর্ড পরীক্ষায় দেখা যায় এখান থেকে একটি প্রশ্ন স্টুডেন্টরা পরীক্ষায় পেয়ে থাকে। সুতরাং আজকের এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো, আশা করি এখান থেকে যেটুকু শিখতে পারবে সেই শিক্ষা তোমরা সামনের যে কোনো পরীক্ষায় এই অধ্যায় যে পরীক্ষাগুলোতে থাকবে সেখানে এই অধ্যায় থেকে আশা করি এই আলোচনার উপরে তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় পাবে। তাহলে আজকে আমাদের আলোচনার অধ্যায় হলো পরিকল্পনা। এই অধ্যায় থেকে আমরা পরিকল্পনা কাকে বলে সেটা প্রথমে শিখব। পরিকল্পনা কাকে বলে? পরিকল্পনা হলো ভবিষ্যতের কোনো একটি কাজ আমরা যদি করতে চাই, তাহলে সেই কাজটা আমরা কখন থেকে শুরু করব, সেটা কত সময় ধরে করব এবং সেই কাজ কার দ্বারা কে করবে এটা আগে থেকে ঠিক করে রাখতে। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে ভবিষ্যতের কোনো একটি কাজ কখন কার দ্বারা কিভাবে করতে হবে সেটা আগে থেকে ঠিক করে রাখাকে বলা হয় পরিকল্পনা। পরিকল্পনা এমন একটি বিষয় যে বিষয়টা আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল লাইফেও যদি এটা নিয়ে একটু চিন্তা করি, তাহলে আমরা দেখব যে আমরা ব্যক্তিগতভাবে যখন যে কাজই করি সবকিছু আমরা একটা পরিকল্পনার অংশ হিসেবে করি। যেমন আজকে আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিতে দাঁড়িয়েছি, এটাও কিন্তু আমার একটি পরিকল্পনার অংশ। আমি যখন এটা ঠিক করছি যে আমি একটি ক্লাস নিব, তখন কখন থেকে ক্লাসটা শুরু হবে, ক্লাসটা কত সময় নিব বা ক্লাসের আলোচনায় কি কি থাকবে, এই বিষয়গুলো কিন্তু আমি আগে থেকে পরিকল্পনা করে এখানে এসেছি। তেমনিভাবে সবাই তার ব্যক্তিগত জীবনে বা অফিসিয়াল কার্যক্রম যেটাই করে তার পরিকল্পনা করে তারপরে সেই কাজটি করে। এখন আমি আলোচনা করব পরিকল্পনার প্রকারভেদের উপর। পরিকল্পনা প্রকৃতি ও বৈশিষ্ট্যগত দিক থেকে পরিকল্পনা তিন প্রকার। প্রথম হলো লক্ষ্যভিত্তিক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা এবং একার্থক পরিকল্পনা। লক্ষ্যভিত্তিক পরিকল্পনা বলতে কি বোঝায়? লক্ষ্য বলতে কি বোঝায়? লক্ষ্য হলো আমরা ভবিষ্যতের কোনো একটি কাজ যা আমরা অর্জন করতে চাই সেটাকে আমরা সাধারণত লক্ষ্য বলি। তো এই লক্ষ্যকে ঘিরে মূলত পরিকল্পনা সাজানো হয়। এখন আমরা আগেই বলেছি যে পরিকল্পনা ছাড়া যেমন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজ হয় না, তেমনি এই লক্ষ্য ছাড়া আবার কোনো পরিকল্পনা কিন্তু হয় না। কারণ আমার যদি সামনে কোনো কাজের লক্ষ্য না থাকে, আমি কি করতে চাই এটা যদি আমার আগের থেকে ঠিক করা না থাকে, তাহলে কিন্তু আমি কিসের উপর পরিকল্পনা করবো সেটা কিন্তু আমাদের মাথায় আসবে না। সুতরাং যে পরিকল্পনা কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে সাজানো হয় সেটাকে বলা হয় হলো লক্ষ্যভিত্তিক পরিকল্পনা। যেমন একটি প্রতিষ্ঠান লক্ষ্য নির্ধারণ করলো যে সে প্রতি বছর বিগত বছরে যে পরিমাণ মুনাফা অর্জন করছে, আগামী বছরগুলোতে সে তার থেকে 10% মুনাফা বেশি অর্জন করতে চায়। তাহলে যে 10% মুনাফা বেশি অর্জন করতে চাচ্ছে এটাই তার লক্ষ্য। এই 10% মুনাফা কিভাবে অর্জন করা সম্ভব এটা নিয়ে পরিকল্পনা সাজানো, এটা হলো তোমার লক্ষ্যভিত্তিক পরিকল্পনা। এরপরে আসে হলো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা এমন একটা বিষয় যেটা একটা প্রতিষ্ঠান 1 বছর বা 2 বছরের জন্য না, দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করে থাকে। কিছু কিছু পরিকল্পনা থাকে যেগুলো চেঞ্জ না করলেও চলে বা পরিবর্তন না করলেও চলে। যেমন প্রতিষ্ঠানের নীতিমালা কেমন হবে, এটা কিন্তু
তারপরে প্রতিটা বিভাগের কাজ কি থাকবে, কার্য প্রক্রিয়া কেমন থাকবে, এগুলো কিন্তু একবারে এই পরিকল্পনাগুলো কিন্তু একবারই করে রাখা হয়। যতক্ষণ না পর্যন্ত তোমার পরিবর্তন করার মতো কোনো পরিস্থিতি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এই পরিকল্পনাগুলো তোমার চলমান থাকে। সো স্থায়ী পরিকল্পনা হলো যে পরিকল্পনা পরিবর্তিত পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত চলমান থাকে, সেটাকে বলা হয় স্থায়ী পরিকল্পনা। এরপরে আসে হলো একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা, একার্থক শব্দটা বলতে আমরা কি বুঝি? একার্থক হলো, আমরা যদি এর ইংলিশটা তোমাদেরকে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একার্থক হলো সিঙ্গেল ইউজ। আমরা অনেকে একার্থক বুঝবো না, কিন্তু সিঙ্গেল ইউজ কথাটা বললে বুঝতে পারবো। সিঙ্গেল ইউজ মানে কি? একবার ব্যবহার করা। এরপরে আসে হলো মেয়াদের ভিত্তিতে পরিকল্পনাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো স্বল্পমেয়াদী পরিকল্পনা, দুই নম্বর হলো মধ্যমেয়াদী পরিকল্পনা, তিন নম্বর হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনা কি? স্বল্পমেয়াদী পরিকল্পনা হলো একটা প্রতিষ্ঠান যখন 1 বছরের জন্য একটি পরিকল্পনা করবে, যে যার মেয়াদ 1 বছর শেষ হয়ে যাবে, পরিকল্পনার কার্যকারিতাও শেষ হবে, পরবর্তী নতুন বছরের জন্য আবার একটি নতুন পরিকল্পনা করবে। এইরকম যে পরিকল্পনাটা 1 বছরের জন্য করা হয় সেটাই হলো স্বল্পমেয়াদী পরিকল্পনা। এরপরে হলো মধ্যমেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী পরিকল্পনা হলো যে পরিকল্পনা 1 বছরের অধিক সময়ের জন্য করা হয় এবং 5 বছরের কম সময়ের জন্য। এই পরিকল্পনার মেয়াদটা থাকবে হলো 1 বছরের অধিক এবং 5 বছরের কম। সেটা হতে পারে 2 বছর বা 3 বছর বা 4 বছর, এমনকি 4 বছর 11 মাসের জন্য যে পরিকল্পনা করা হবে সেটাও কিন্তু এই মধ্যমেয়াদী পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকবে। তারপরে আসে হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো যে পরিকল্পনা 5 বছরের অধিক সময়ের জন্য করা হয় সেটাই হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেই পরিকল্পনা হতে পারে তোমার 5 বছর, 6 মাস বা 6 বছর বা 7 বছর, এরকম 5 বছরের অধিক যে মেয়াদের পরিকল্পনা থাকবে সেটাকে আমরা বলবো হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন আসি আমরা সংগঠন কাঠামো ভিত্তিতে পরিকল্পনা দুই প্রকার। প্রথম হলো কৌশলগত পরিকল্পনা, দুই নম্বর হলো কার্যভিত্তিক পরিকল্পনা। কৌশলগত পরিকল্পনা কি? আমরা কৌশল বলতে কি বুঝি? কোনো একটি কাজ কিভাবে করলে অন্যদের থেকে ভালো হয়, কোন উপায়ে করলে অন্যদের থেকে ভালো হয়, তার জন্য যত কিছু অবলম্বন করা উচিত সেটাকে আমরা কৌশল বলি। যেমন আমার প্রতিযোগী একটি প্রতিষ্ঠান তাদের পণ্যকে 1 কেজি সাইজের প্যাকেট করে সেটাকে 50 টাকা দরে বিক্রি করছে। আবার একই পণ্য আমাদের পণ্য আমরা যদি সেটাকে 250 গ্রাম বা 500 গ্রামের মিনি প্যাক করে মার্কেটে ছেড়ে দিই তাহলে হয়তো অনেক নিম্ন আয়ের লোক সেই পণ্যটাকে কিনতে পারবে। কিন্তু প্রতিযোগী যে প্রতিষ্ঠানটি 1 কেজি সাইজের প্যাকেট করছে ওটা অনেকের পক্ষে হয়তো কেনা সম্ভব না হবে। এখন এই যে প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যকে মার্কেটিং পলিসিকে কেন্দ্র করে আমি আমার পরিকল্পনাটাকে সাজালাম, যার ফলে আমার পণ্যের বিক্রিটা অনেক বেড়ে গেল। এই জাতীয় অনেক কৌশল থাকে যেগুলো অবলম্বন করতে হয় ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে। তো ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে কৌশল অবলম্বন করে পরিকল্পনা করা হয় সেটাকে বলা হয় কৌশলগত পরিকল্পনা। এরপরে হলো কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা আবার 3 প্রকার। একটা হলো বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং সামগ্রিক পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানে যতগুলো বিভাগ থাকে, যেমন হিসাব রক্ষণ বিভাগ থাকে, মার্কেটিং বিভাগ থাকে, উৎপাদন বিভাগ থাকে, এরকম যত বিভাগ থাকে, নিরাপত্তা বিভাগ থাকে, প্রত্যেকটা বিভাগকে নিয়ে আলাদা আলাদা করে যে পরিকল্পনা করা হয় সেটা হলো বিভাগীয় পরিকল্পনা। অ্যাকাউন্ট সেকশনে বা হিসাব রক্ষণ বিভাগের কাজ কেমন হবে, হিসাব রক্ষণ বিভাগে কতজন কর্মচারী থাকবে, কতজন হিসাব রক্ষক থাকবে, তাদের কাজ কতক্ষণ হবে, তারা কি কি কাজ করবে, এই বিষয়গুলো ঠিক করে নেওয়া হলো বিভাগীয় পরিকল্পনা। তারপরে হলো আঞ্চলিক পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা হলো একটা
একটা বৃহৎ প্রতিষ্ঠানের বিস্তৃতি কিন্তু অনেক অঞ্চল জুড়ে থাকে। তো যতগুলো তার অঞ্চল থাকবে প্রত্যেকটা অঞ্চলের উপর টার্গেট করে বা লক্ষ্য করে যে পরিকল্পনা করা হয় সেটা হলো অঞ্চল ভিত্তিক পরিকল্পনা। আমি একটু উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ একটা প্রতিষ্ঠান তার পণ্যকে ঢাকা শহরের সমস্ত অঞ্চলে তাদের পণ্যটাকে বিক্রি করার টার্গেট দিয়েছে। তো সেখানে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু মানুষের জীবনযাত্রার মান বিভিন্ন রকম। এখন আমি ধানমন্ডি এলাকাকে কেন্দ্র করে যে ধরনের পণ্য, যা কোয়ালিটির পণ্য উৎপাদন করবো বা যে দামের পণ্য আমরা তৈরি করব, আমরা কিন্তু এখন যদি নিম্ন আয়ের যে এলাকা সেসব এলাকার জন্য যদি সেই একই রকমের পণ্য বা প্যাকেটের সাইজটা সেরকম করি তাহলে কিন্তু সেটা নিম্ন আয়ের মানুষরা এটা কিনতে পারবে না। সাপোজ একটা প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্যকে সর্বনিম্ন প্যাকেটজাতকরণ করার সময় সর্বনিম্ন সাইজ করতে হলো 5 কেজির সাইজ। এই 5 কেজির সাইজ এর দাম হলো প্রতি কেজি যদি হয় 200 টাকা, তাহলে 5 কেজির একটি প্যাকেট কিনতে তার কিন্তু 1000 টাকা ব্যয় করতে হবে একজন ক্রেতাকে। এখন ভালো আয়ের যে এলাকা বা যেখানে মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো, তাদের ইনকাম ভালো, আয় ইনকাম ভালো, তারা হয়তো পারবে সেই প্রোডাক্টটা কিনতে। কিন্তু যে এলাকার মানুষের ইনকাম কম বা জীবনযাত্রার মান অনেক নিম্ন, তারা কিন্তু তোমার ওই পণ্যটাকে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু কিনতে পারবে না। এখন তুমি যদি অঞ্চল ভিত্তিক যেখানে মানুষের নিম্ন আয় সেখানে যদি প্যাকেটের সাইজটা কমায় দাও, মিনি প্যাকেট সিস্টেম করে দাও, তাহলে তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত তোমার পণ্যটা কিনতে পারবে। এভাবে করে কোন এলাকায় মানুষের জীবনযাত্রার মান কেমন, কোন এলাকায় কোন পণ্যটা ভালো চলে, অনেক পণ্য থাকে যেগুলো কিছু কিছু এলাকায় চলে আবার অনেক জায়গায় সেটা চলে না। এখন যে পণ্যটা যে এলাকায় চলে না তুমি যদি সেখানে সেই পণ্যটা বেশি সাপ্লাই দাও, আবার যেখানে বেশি চলে সেখানে তুমি কম সাপ্লাই দাও, তাহলে কিন্তু তোমার পরিকল্পনাটা বাস্তবসম্মত হলো না। এই কারণে যেখানে পণ্যের চাহিদা বেশি, যে পণ্যের চাহিদা বেশি সেই পণ্যটা সেখানে সাপ্লাই দেওয়া, যে পণ্যের চাহিদা যেখানে কম সেখানে একটু কম সাপ্লাই দেওয়া, যেখানে বড় সাইজের প্যাকেট দিলে এলাকার মানুষ কিনে খেতে পারবে বা সামর্থ্য আছে মানুষের কিনে খাওয়ার, সেখানে বড় সাইজের প্যাকেটগুলো তুমি সাপ্লাই করলে। তারপরে যেখানে মানুষের জীবনযাত্রার মান কম সেখানে ছোট সাইজের প্যাকেটগুলো সাপ্লাই দেব। এই জাতীয় যে অঞ্চল ভিত্তিক বা অঞ্চলকে কেন্দ্র করে যে পরিকল্পনা সাজানো হয় সেটাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। এরপরে হলো সামগ্রিক পরিকল্পনা। সামগ্রিক পরিকল্পনা বলতে বোঝায় হলো বিভাগীয় পরিকল্পনা এবং আঞ্চলিক পরিকল্পনার সামগ্রিক যে রূপ বা এই দুটোই যে পরিকল্পনার ভিতরে থাকবে সেটা হলো সামগ্রিক পরিকল্পনা। তো আশা করি তোমরা পরিকল্পনা অধ্যায় থেকে যে প্রকারভেদগুলো আমরা আলোচনা করলাম, প্রথম থেকে ধরতে গেলে প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকারভেদ ছিল 3 প্রকার, তারপরে মেয়াদের ভিত্তিতে ছিল 3 প্রকার, তারপরে সংগঠন কাঠামোর ভিত্তিতে পরিকল্পনা আমরা প্রধানত 2 প্রকার পেয়েছিলাম। সেখান থেকে আবার কার্যভিত্তিক পরিকল্পনাকে আমরা 3 ভাগে ভাগ করছি। তো টোটাল পরিকল্পনার যে আলোচনা, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো যে আমাদের আলোচনার বিষয় কি, এবং আশা করি এই পরিকল্পনার যে প্রত্যেকটা প্রকারভেদগুলো আমরা আলোচনা করলাম, এই আলোচনা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে পরীক্ষায় সৃজনশীল আকারে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নে তোমরা অ্যান্সার করতে পারবে। আমি তোমাদের এখন একটা প্রশ্ন বোর্ডে লিখবো, লিখে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে যে ওই সৃজনশীলের প্রশ্নের যে অ্যান্সারগুলো তোমাদের চাওয়া হচ্ছে সেগুলো তোমরা দিতে পারো কিনা। তাহলে তোমরা এখানে যে উদ্দীপকটা লেখা আছে এবং সেখান থেকে 4টা প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকটা পড়ে প্রথমে ভিডিওটা ভালোভাবে শুনে তারপরে উদ্দীপকের সঙ্গে এখানে যে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা করার চেষ্টা করবে এবং এই প্রশ্নটা তোমরা ভালোভাবে অ্যান্সার করে রাখবে, কারণ স্কুল খুললে বা কলেজ খুললে তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে এই অধ্যায় বা এই আলোচনার উপরে এই ভিডিওতে যে আলোচনা করা হয়েছে তার উপরে প্রশ্নটা আমরা রাখার চেষ্টা করব বা রাখবো। এখন দেখো উদ্দীপক হলো মিস্টার জামান তার প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানির পরিচালনার পাশাপাশি
ঠিকাদারি কাজের সাথে জড়িত। তিনি তার কোম্পানির উৎপাদন কাজের জন্য 10 বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেন। অপরদিকে ঠিকাদার হিসেবে তিনি একটি সেতু নির্মাণের কাজ পাওয়ায় তা নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবেন। প্রথম প্রশ্ন হলো লক্ষ্য কি? 2 নম্বর প্রশ্ন হলো স্থায়ী পরিকল্পনা বলতে কি বোঝায়? গ নম্বর হলো উদ্দীপকে মিস্টার জাওয়ান সিমেন্ট কোম্পানির উৎপাদনের জন্য মেয়াদ ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন ব্যাখ্যা করো। ঘ নম্বর হলো উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতি ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক হবে বলে তোমার মনে হয় ব্যাখ্যা দাও। তাহলে আমি আবারও বলি, তোমাদের আজকের ভিডিওতে যেটুকু শেখানোর চেষ্টা করা হয়েছে এই শিক্ষাটা যদি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শুনে বুঝে নাও, তাহলে কলেজ খোলার পরে তোমাদের যে প্রি-টেস্ট পরীক্ষা হোক বা যে পরীক্ষা দিয়ে তোমাদের কার্যক্রম শুরু হবে সেই পরীক্ষায় তোমরা এখান থেকে আশা করি একটা প্রশ্ন পেয়ে যাবে। সর্বোপরি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোভিড-19 নামক প্রাণঘাতী ভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নিয়মকানুনগুলো ফলো করার জন্য বলছেন, তোমরা সেই নিয়মকানুনগুলো ফলো করে থাকবে, নিজে সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো সেটা হলো পড়াশোনার ভিতরে থাকবে। তোমরা যদি এখন মনে করো যে কলেজ বন্ধ সুতরাং পড়াশোনা করে লাভ নাই, তাহলে কিন্তু যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে 10-15 দিনের ভিতরে একটা পরীক্ষার রুটিন তোমরা পাবে, তখন কিন্তু হিমশিম খেতে হবে যে কিভাবে আমি এখন পড়া কমপ্লিট করে পরীক্ষা দিব। সুতরাং ওই সময় যে যদি তোমরা হিমশিম খেতে না চাও, পড়াশোনা যদি ওই সময় ঠান্ডা মাথায় করে একটা ভালো পরীক্ষা দিতে চাও, তাহলে এখন বাসায় আলসেমি করে সময় নষ্ট না করে কিছু সময় যতটুকু পড়ার ভিতরে দাও, তাহলে এই পড়াটা তোমার ওই সময় কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।